আজকে যে টপিকটা স্টার্ট করছি সেটা হচ্ছে তোমার অ্যাকাউন্টিং অফ রিজার্ভ অ্যান্ড অ্যাকুমুলেটেড প্রফিট অ্যান্ড লসেস। ঠিক আছে, অ্যাকাউন্টিং অফ রিজার্ভ অ্যাকুমুলেটেড প্রফিট অ্যান্ড লসেস, এই টপিকটা করো। বলছে, ভালো করে শুনবে কি বলতে চাইছে। ইফ at the time of change in profit sharing ratio, reserve, accumulated profit and losses, ঠিক আছে, exist in the books of the firm, they are transferred to partner। আমি একটু পড়ে নিই কি বলতে, তারপরে বোঝাচ্ছি ব্যাপারটা। ট্রান্সফার টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টস if capital are fluctuating, or current account if capital are fixed in their old PSR. These are transferred because reserve, accumulated profit or loss, even যেটা undistributed, ঠিক আছে, as on the date of change profit sharing ratio were earned before the profit sharing ratio change। দেখো তুমি গল্পটা বোঝো, যেটা কালকে বলছিলাম। ধরো এই সময় এ আর বি দুজন মিলে বিজনেস করছিল। ওদের বিজনেসে পিএসআর ছিল 3:2। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় পাস্ট। আর এই রেশিওটাকে কি বলা হয়? ওল্ড রেশিও। এবার তোমাকে আমি বোঝাই রিজার্ভ জিনিসটা, খুব মনোযোগ সহকারে শোনো। ব্যাপারটা হচ্ছে, ধরো এ আর বি দুজন মিলে ব্যবসা করছিল। বছরের শেষে যত টাকা লাভ হলো, প্রফিট হলো, সেই টাকাটা ওরা বাড়িতে নিয়ে যায়। বছরের শেষে যত টাকা লাভ হলো, এ আর বি ওরা ওদের রেশিওতে টাকাটা নিয়ে যাচ্ছে। গল্পটা বোঝো। সাপোজ ধরো 1,00,000 টাকা বিজনেস থেকে লাভ হয়েছে। এবার দুইজন পার্টনার বসে ডিসিশন নিল যে যত টাকা লাভ হলো পুরো টাকাই বাড়িতে নিয়ে যাব। যদি খারাপ সময় আসে তখন ব্যবসাটাকে বাঁচাবে কে? ব্যবসার যদি খারাপ সময় আসে ব্যবসাকে বাঁচাবে কে? বা যদি ধরো এরকম হলো, ব্যবসায় যদি কখনো ব্যবসাটাকে আরো একটু বড় করতে চাই, তখন তো টাকা লাগবে, তখন টাকাটা পাবো কোথায়? তো এরকম চিন্তা ভাবনা ওরা করলো। এই চিন্তা ভাবনা করা থেকেই ওরা ভাবলো যে না, ঠিক আছে, আমাদের ব্যবসায় 1,00,000 টাকা লাভ হলো এবছর, আমরা 1,00,000 টাকা ভাগ করে নিই। কাজ করি না 1,00,000 টাকার মধ্যে 10,000 টাকা সরিয়ে রাখি। তা সরিয়ে রাখলে কত টাকা রইল? 90,000 টাকা, 90,000। চলো এই 90,000 আমরা দুজন মিলে ভাগ করি। বোঝা গেল? বললাম গল্পটা ক্লিয়ার তো? 90,000 ভাগ করে নিই, তাহলে ভাগ করলাম না 10,000। আচ্ছা, 10,000 ভাগ করলাম না, এই যেই টাকাটা ভাগ করলাম না, আচ্ছা বলো, এই 10,000 প্রফিটের টাকা কি প্রফিটের টাকা না? না, কি বললে প্রফিটের টাকা না? প্রফিটের টাকা। তুমি ব্যবসা থেকে 1,00,000 টাকা প্রফিট করেছো, তার মধ্যে 10,000 টাকা সরিয়ে রাখলে, প্রফিটের টাকা সরিয়ে রাখলে, আর বাকি 90,000 টাকা পার্টনাররা ভাগ করে নিল। তো 10,000 টাকা প্রফিটের টাকা। এই প্রফিটের টাকা পার্টনাররা সরিয়ে স্যার কোথায় রাখে টাকাটা? ঘরে রাখবে। স্যার কার ঘরে? ব্যবসার ঘরে। যে দোকান, দোকানে একটা জায়গায় সরিয়ে রাখবে। আমরা বলি না যে ঘট বলো না, অনেকে দেখবে বাড়িতে ঘট রাখে। অনেকে বাড়িতে ঘট রাখে, ঘটে মানে কি, আগেকার দিনে কি করতো, ঘটে অল্প অল্প 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা এরকম করে ফেলতো। ফেলতে একটা সময় পর ঘট ভরে যায়, ঘরটা ভেঙে দেয়। ঘরটা ভেঙে যখন দরকার হয় সেই টাকাটা ইউজ করে, তখন টাকাটা ইউজ করে। এটাও সেরকম। তো প্রতি বছর কোম্পানি, মানে এই ফার্ম যত টাকা লাভ করছে, প্রতি বছর কিছু কিছু করে টাকা সরিয়ে ওই ঘটে রেখে দিচ্ছে। ঘরটা কোথায় আছে স্যার? ঘরটা দোকানের মধ্যেই আছে। ওই ঘরটার নাম কি জানো? ধরো এটা একটা ঘর আছে, ধরো এটা একটা ঘর। এই ঘরটার নাম হচ্ছে রিজার্ভ। ঘটের গায়ে লেখা আছে রিজার্ভ। কি বললাম বুঝতে পারলে? ঘটের গায়ে লেখা আছে রিজার্ভ। এই হচ্ছে একটা, ক্লিয়ার হলো ব্যাপারটা কি বললাম? তার মানে তুমি ভাবো একটা সময় পর ঘটে প্রচুর টাকা জমবে কি জমবে না? তুমি প্রতি বছর কিছু কিছু করে টাকা সরাচ্ছ, ঘটে টাকা জমবে কি জমবে না বলো? ধরো তুমি 5 বছর ধরে ব্যবসা করলে, তো কোনো বছর 10 সরালে, কোনো বছর 30 সরালে, কোনো বছর 1,00,000 সরালে, এরকম করতে করতে অনেক টাকাই জমবে। এবার ধরো পার্টিকুলার কোনো এক বছর ব্যবসায় লস হলো, তুমি তখন ঘর থেকে টাকা বের করে অ্যাডজাস্ট করলে। তোমার যদি মনে হলো যে না, তুমি ব্যবসাটাকে এই যা আছে, চলো ব্যবসাটাকে আরেকটু বড় করবো, উন্নত করতে চাই, তখন এই ঘর ভেঙে টাকা জোগাড় করতে পারো। তুমি জানো, একটা উদাহরণ বলি, শোনো গল্পটা শোনো, একটু একটু ডিফারেন্ট টাইপের এক্সাম্পল। তুমি নিশ্চয়ই জানো, জিওর নাম শুনেছো তো? জিও, যে আমরা ফোন ইউজ করছি জিও, এখন তো কত ইন্টারনেট কানেকশন হয়ে গেছে, শপিং মল মানে জিওর কত রকমের ব্রাঞ্চ খুলে গেছে, তাই না?
জিও শুধু এখন ফোনে সীমিত নেই, ফোন, ইন্টারনেট কানেকশন, জিও মার্ট, ঠিক আছে? আরো আরো অনেক কিছু আছে, গোল্ড, অনেক কিছু করছে জিও। এবার দেখো ব্যাপারটা কি, এই যে 2016 সালে খুব সম্ভবত জিও ফোনটা লঞ্চ করে, মানে জিও সিমটা লঞ্চ করেছিল। তখন এই জিও সিম যখন লঞ্চ করেছিল না, তখন যেন সবাইকে 3 মাস মনে হয় খুব সম্ভবত সবাইকে ফ্রিতে ইউজ করতে দিয়েছিল, জানো? 3 মাস পুরো ফ্রিতে ইউজ করতে দিয়েছিল। তুমি 99 টাকা দিয়ে, হয়তো আমার এক্সাক্ট মনে নেই, কারণ আমি তখন জিও সিম ইউজ করতাম, ভোডাফোন ইউজ করতাম আগে, এখন ভোডাফোন ইউজ করি, আমি এক্সাক্ট জানি না, বাট আমার যা নলেজে আছে 99 টাকা দিয়ে একটা সিম কিনতে হবে, তুমি 3 মাস আনলিমিটেড ইউজ করতে পারো। তুমি বলো তখন সমস্ত কাস্টমার কোথায় চলে যাওয়া উচিত? ম্যাক্সিমাম কাস্টমার কোথায় চলে গেছে? জিওতে চলে গেছে, কারণ এত সস্তা। এইবার জানো তো, যে একটা নেটওয়ার্ক কানেকশন তৈরি করতে গেলে, নেটওয়ার্ক তৈরি করতে গেলে যেই কোম্পানি তৈরি করুক না, তার প্রচুর খরচ হয়, একই না? প্রচুর খরচ হয় কিন্তু, জানো? একটা নেটওয়ার্ক তৈরি করতে গেলে না, তার এই যে পাবলিক যে এত ইউজ করবে, তার জন্য কিন্তু কোম্পানির কিন্তু প্রচুর খরচ হয়। তুমি আইডিয়া করতে পারবে না, কয়েক কোটি কোটি টাকা খরচা হয়। মানে বুঝতে পারছো, টাওয়ার বসানো থেকে শুরু করে ভালো কানেকশন পরিষেবার জন্য প্রচুর খরচা হয়, মানে আইডিয়া করতে পারবে না। তাহলে তুমি একটু ভাবো দেখি, ইমাজিন করো, তাহলে রিলায়েন্স কোম্পানি, মানে ধরো জিও, এই এই কথাটা, এই চিন্তা ভাবনা কার মাথায় এসেছিল জানো? এই চিন্তা ভাবনা কার মাথায় এসেছিল জানো? আমি বলি, আম্বানি, নাম তো শুনেইছো, ঠিক আছে? এই চিন্তা ভাবনা আম্বানি মাথায় এসেছিল। আম্বানি কে জানো তো? আম্বানি কে জানো? রিলায়েন্স কোম্পানির, মানে বলতে পারো ডিরেক্টর। রিলায়েন্স কোম্পানির ডিরেক্টর। আমার কথা শুনতে পাচ্ছ? বুঝতে পারছো কি বলতে চাইছি? রিলায়েন্স কোম্পানির ডিরেক্টর, ওর মাথায় এই চিন্তা ভাবনা এসেছিল যে না, আমি যদি এরকম জিনিস খুলতে পারি, আমি ভোডাফোন বলো, এয়ারসেল তখন ছিল, এয়ারটেল, আমি সবার মার্কেট ডাউন করে দিতে পারবো, সবার মার্কেট ডাউন করে দিতে পারবো। ইভেন একটা সময় পর আমি মার্কেটে রাজ করবো। তার ফল, এবার তার জন্য, এটার জন্য প্রচুর খরচা হয়েছিল। এটা ছোটখাটো ব্যাপার না, প্রচুর খরচা হয়েছিল। কারণ ভোডাফোন পাগল হয়ে গেছিল তখন। মানে ও মানে মানে কি বলবো, জিও এত কমে দিচ্ছে, ও তো দিতেই পারবে না এত কমে। ও এত কমে দিতেই পারবে না, কেন? এই যে কানেকশনটা, এই যে আমরা যে রিচার্জ করি, ধরো এখন যে রিচার্জ করি, ধরো 750 টাকায় 3 মাস, এরকম 750-800 টাকায় 3 মাসে, তা 800 টাকা যে খরচাটা নিচ্ছে, টাকাটা নিচ্ছে, তার তো নিশ্চয়ই কস্টিং আছে বলে তো 800 টাকা চার্জ করেছে। কি, হ্যাঁ কি না? বুঝতে পারছো তো কি বললাম? 800 টাকা নিশ্চয়ই কস্টিং আছে, কস্টিং আছে বলে তো আছে। এটাই হচ্ছে ব্যাপার। তাহলে প্রচুর খরচা হয়, প্রচুর খরচা হয়েছিল। তো আম্বানি কি করে, আম্বানি মানে রিলায়েন্স কোম্পানি টাকাটা জোগাড় করেছিল কত জানো? এটা করতে কত টাকা ইনভেস্ট করেছিল? এই কানেকশনটার জন্য 1.5 লাখ কোটি টাকা ইনভেস্টমেন্ট ছিল। 1.5 লাখ কোটি টাকা ইনভেস্টমেন্ট ছিল। তো রিলায়েন্স কোম্পানি আম্বানি কি নিজের ঘর থেকে নিয়ে এসেছিল? না। রিলায়েন্স কোম্পানিতে না, রিজার্ভ বলে, রিজার্ভ ফান্ডে অনেক টাকা পড়ে আছে, অনেক টাকা পড়ে আছে। ওই ওখান থেকে টাকা বের করে এখানে ইনভেস্ট করে দিল। গল্পটা বুঝতে পারলে কোথা থেকে টাকা জোগাড় করেছিল? তার মানে ওই রিলায়েন্স কোম্পানি প্রতি বছর যত টাকা কামাতো, তার মধ্যে কিছু পরিমাণ টাকা সরিয়ে রাখে, বেশ কিছু কিছু করে টাকা সরিয়ে রাখতো। একটা সময় পর ওই ফান্ডে প্রচুর টাকা জমে গেছিল। ওই ফান্ডটা পুরো ভাঙেনি, ফান্ডের থেকে কিছু টাকা বের করে জিও তৈরি করে ফেলে। কি বললাম বুঝতে পারলে? তাহলে বলো কত ভালো, যে তোমার কোম্পানির কোনো সমস্যা হলো এক্ষেত্রে? কোম্পানি ঘর থেকে টাকা নিয়ে আসতে হলো, মানে কারোর থেকে টাকা নিয়ে আসতে হলো? আমার কথাটা বুঝতে পারছো কি বললাম? আজকে তুমি একটা ব্যবসা করছো, তোমার ব্যবসাটাকে আরো একটু বড় করতে চাও, এক্সটেন্ড করতে চাও, এক্সপ্যান্ড করতে চাও, তখন তুমি কি করবে? হয় অনেকে কি করবে, বাড়ি থেকে টাকা নিয়ে আসবে। এবার দেখো তো টাকা নাই থাকতে পারে, ও তখন কি করলো, ব্যবসায় একটা রিজার্ভ ফান্ড আছে, ওখান থেকে টাকা বের করে ব্যবসাটাকে বড় করার চেষ্টা করে। তাহলে আমার প্রশ্ন, রিজার্ভ ফান্ডে যে টাকা পড়েছে, কিসের টাকা? প্রফিটের টাকা কি প্রফিটের টাকা না, বলো? প্রফিটের টাকা। আচ্ছা বলো দেখি, এই যে ধরো ধরো রিজার্ভ ফান্ডে যে টাকাটা পড়ে আছে, আচ্ছা তুমি বলো প্রফিটটা কারা করেছিল, মানে এই যে প্রফিটটা কারা তৈরি করেছিল? স্যার এ আর বি, এ আর বি। তার মানে এই ধরো রিজার্ভে 10,000 টাকা, যে 10,000 টাকা কার কার পাওনা? এ আর বির পাওনা একই না? এ আর বির পাওনা ক্লিয়ার? এত অব্দি ক্লিয়ার হচ্ছে? এবার দেখো, তারপরে দেখো, এই দিন ঝামেলা হলো, এই দিন ঝামেলা, ফিউচারে, এ আর, এটা ফিউচার, বি বলছে না, যদি রেশিওটা যদি সমান অনুপাতে হয় তাহলে ব্যবসা করবো, না হলে ব্যবসা এখানে গুটিয়ে নেই। তখন এ বললো ঠিক আছে, ব্যবসা বন্ধ করে কি হবে, চলো ব্যবসাটাই করি।
আমরা সমান অনুপাতে ভাগ করবো ফিউচারে যা প্রফিট হবে। ঠিক আছে? এবার বলো, এবার বলো, তোমার কাছে তোমাকে কোয়েশ্চেন করছি, অ্যান্সারটা দেবে। রিজার্ভ যে ৳১০,০০০ কোন সময় ক্রিয়েট হয়েছিল? পাস্টে ক্রিয়েট হয়েছে না ফিউচারে ক্রিয়েট হয়েছে বলো? বলো রিজার্ভটা কবে ক্রিয়েট হয়েছে? পাস্টে ক্রিয়েট হয়েছে না ফিউচারে ক্রিয়েট হয়েছে? ফিউচারের কথা আমি এখনো আরম্ভই করিনি। ফিউচারের কথা আরম্ভই করিনি এখনো। রিজার্ভ পাস্টে ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, বলো। না, রিজার্ভটা এই সময়টা ক্রিয়েট হয়েছিল। এই সময় রিজার্ভ তৈরি করেছে। আমি এই সময়ের কথা বলছি। দেখো, ফিউচারে যদি রিজার্ভ ক্রিয়েট হয় এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। নরমাল ভাগ হয়ে যাবে। ওটা সমস্যা নেই। সমস্যা কখন হয় জানো তো? পরে পরের কোনো সমস্যা না। মানে ফিউচারে কোনো ঘটনায় সমস্যা হবে না। সমস্যা হয় পাস্টে। সমস্যা হয় পাস্টে। আমার কথা শোনো। পাস্টে কোনো একটা রিজার্ভ তৈরি করা হয়েছিল। ঠিক আছে তো? এই রিজার্ভটা যদি ভাগ না করা হয় A আর B র মধ্যে 3:2 অনুপাতে ভাগ না করা হয়, তাহলে এই রিজার্ভটা পরবর্তী সময়ে 1:1 এ ভাগ করা হবে। হ্যাঁ কি না? বোঝো, বোঝো ব্যাপারটা, গল্পটা বোঝো। রিজার্ভটা তৈরি হয়েছিল পাস্টে। তা কোনো জিনিস যদি পাস্টে তৈরি হয়, তাহলে সেই টাকাটা কাদের পাওয়ার কথা? A আর B র 3:2 অনুপাতে পাওয়ার কথা। যদি ইন কেস যদি ইন কেস এটা যদি এটা যদি কোনো কারণে যদি এটা ভাগ না করা হয়, তাহলে এই রিজার্ভের ৳১০,০০০ টা A আর B ফিউচারে ৫ আর ৫ করে ভাগ করবে। যেটা ইল্লিগাল, যেটা বেআইনি। তুমি ভাবো, এই রিজার্ভের কথা যদি আমি লিখে দেখাই ব্যাপারটা, তোমাকে যদি আমি বলি ধরো A আর B, ভালো করে বুঝবে কিন্তু A আর B, A আর B রিজার্ভের কথাটা। রিজার্ভ কত ছিল? ধরো ৳১০,০০০ 3:2 মানে A এর পাওয়ার কথা ৬ আর B এর পাওয়ার কথা ৪। এটাই পাওয়ার কথা। যদি টাকাটা ভাগ না করে, পাস্টে যদি ভাগ না করে নেয়, তাহলে কি হবে? এই ৳১০,০০০ টাই A আর B পাবে কত? ৫ করে পাবে। তাহলে বলো, এর মনে ঝামেলা তৈরি হবে কি হবে না? এ বলবে এই রিজার্ভের জন্য আমার ৳৬,০০০ পাওনা। কিন্তু আমি তো ৳৫,০০০ পাচ্ছি। তাহলে বলো এর খারাপ লাগবে না? এটাই হচ্ছে কনসেপ্ট। তার মানে তোমাকে মাথায় রাখবে, রিজার্ভ তৈরি হয়েছে কোন সময়? রিজার্ভ তৈরি হয়েছে পাস্টে। কোথায় তৈরি হয়েছে রিজার্ভটা? রিজার্ভ পাস্টেই তৈরি হয়। স্যার ফিউচারে তৈরি হয় না? অবশ্যই তৈরি হয়। ফিউচারে তৈরি হলে কোনো ঝামেলা হবে না। তোমাদের তো ব্যবসা তো এখন রানিং চলছে। ফিউচারে ঝামেলা না। পাস্ট নিয়েই ঝামেলা হয়। ফিউচারে কোনো ঝামেলা হয় না। যা ঝামেলা পাস্ট নিয়ে। তাহলে বোঝা গেল? তাহলে স্যার এরকম ক্ষেত্রে ঝামেলাটা কি করে মেটাতে হয়? এরকম কেসে ঝামেলা মিটবে কি করে? দেখো, এরকম কেসে তোমাকে ঝামেলা মেটাতে গেলে কি করতে হবে জানো? বলবো? ঝামেলা মেটাতে গেলে কি করতে হবে? সিম্পল ২ টো অপশন আছে। ২ টো অপশন আছে। এই যে যেহেতু রিজার্ভ ৳১০,০০০ তৈরি করা হয়েছিল পাস্টে, তার মানে ওদেরকে 3:2 অনুপাতে ভাগ করে দেব। ঝামেলা মিটে যাবে। বোঝা গেল কি বললাম? ৳১০,০০০ রিজার্ভ ছিল, ওদেরকে 3:2 অনুপাতে ভাগ। পরীক্ষার হলে কোশ্চেন পেপারে বলে দেয় যে পার্টনাররা রিজার্ভটা ভাগ করতে চায় কি চায় না। কি বললাম? বোঝা গেল? পার্টনাররা রিজার্ভের টাকাটা ভাগ করতে চায় কি চায় না। যদি পার্টনাররা রিজার্ভের টাকাটা ভাগ করে নেয়, তাহলে এর ভাগে পড়বে ৬, বির ভাগে পড়বে ৪। যদি পার্টনাররা ভাগ করতে না চায়, যদি পার্টনাররা বলে আমরা ভাগ করব না, তখন এই যে টেবিল এন্ট্রি করবে। তখন টেবিল এন্ট্রি করবে। বোঝা গেল কি বললাম? দুটো কনসেপ্ট হয়। তাহলে কি বোঝালাম তোমাকে? পার্টনাররা ভাগ করতে চায় কি চায় না? আবার বলছি, পার্টনাররা ভাগ করতে চায় কি চায় না? ভাগ করতে চাইলে তুই বল ৳১০,০০০ রিজার্ভ। তাহলে কার কত পাওয়ার কথা? ৬-৪ পাওয়ার কথা, হ্যাঁ কি না? ব্যাস হয়ে গেল, ভাগ করে নিলে। আর যদি ভাগ না করতে চাই টেবিলে। এটাই একটা অঙ্ক মাথায় এবার দেখো। এটাই বলেছে গল্প। এই যে এখানে একটা থিওরি লিখা আছে না, এই যে লাইনটা, এই দেখো। এই যে বলছি, ডেট চেঞ্জ ইন পিএসআর ওয়ার আর্নড বিফোর দ্য প্রফিট শেয়ারিং রেশিও চেঞ্জ। মানে প্রফিট শেয়ারিং রেশিও চেঞ্জ হওয়ার আগে এটা ভাগ করে নিতে হবে। এটা একটা থিওরিটিক্যাল কথা বললাম। এবার দেখো এখানে জার্নাল দিয়েছি, জার্নাল তো আমি পড়বোই না। আমি জার্নাল পড়বোই না। ঠিক আছে? এটাই বলছে রিজার্ভ। এবার দেখো একটা অঙ্ক দিয়ে তোমাকে বোঝায়, অঙ্ক দিয়ে ভালো করে বুঝবে। দেখো, ৩ বন্ধু মিলে বিজনেস করছে। ঠিক আছে? ৩ বন্ধু মিলে বিজনেস করছে। রেশিও কি ছিল? 5:3:2। সেটা কবে ছিল? এটা ছিল পাস্ট।
এই ৩ বন্ধুর মধ্যে ঝামেলা বেঁধেছে। বলছে না, না এই রেশিওতে ব্যবসা করবোই না। ব্যবসা যদি করতে হয় রেশিও চেঞ্জ করতে হবে, নাহলে ব্যবসা করব না। ঠিক আছে, ওরা এগ্রি করলো, আমরা রেশিও চেঞ্জ করব। কি চেঞ্জ করেছে? কবে? এই তারিখে রেশিও চেঞ্জ করেছে 2:3:5। বোঝা গেল কি বললাম? বোঝা গেল? এটাকে কি বলে? ফিউচার। এটাকে বলে ফিউচার। এটা নিশ্চয়ই তোমাকে বুঝতে হবে না। পাস্ট কাকে বলে, ফিউচার কাকে বলে, তো একদম জলের মতন হয়ে গেছে। পাস্ট আর ফিউচার কাকে বলে। অন দ্য ডেট অফ চেঞ্জ ইন পিএসআর, ঠিক আছে? পিএসআর চেঞ্জ হয়েছে, 5:3:2 ছিল, এখন 2:3:5 হয়ে গেছে। ফার্ম হ্যাড ব্যালেন্স, ফার্ম হ্যাড ব্যালেন্স দেখো কি লেখা আছে? দ্য ফার্ম হ্যাড ব্যালেন্স ইন জেনারেল রিজার্ভ 1,00,000 টাকা। তার মানে তার মানে এই যে জেনারেল রিজার্ভে যে 1,00,000 টাকা আছে, বুঝতে পারলে তো? জেনারেল রিজার্ভে 1,00,000 টাকা আছে। বলো, আমি তোমাকে প্রশ্ন করছি, এই জেনারেল রিজার্ভে 1,00,000 টাকা কারা তৈরি করেছে? এই টাকাটা 1,00,000 টাকা কে তৈরি করেছে? এরা তৈরি করেছে। এবার প্রশ্ন হলো, এই জেনারেল রিজার্ভে যে 1,00,000 টাকা তৈরি হয়েছে, কবে তৈরি হয়েছে? পাস্টে না ফিউচারে? না, 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 তুমি বারবার বলে ফেলছো কেন? জেনারেল রিজার্ভ ফিউচারের কথা বলবে না। ফিউচারে ঝামেলাই হয় না, যা ঝামেলা পাস্টের ঝামেলা। ফিউচারে কোনো ঝামেলা হবে না। আমার কথাটা বোঝো, ফিউচারে কোনো ঝামেলা হবে না। তুমি ভাবো, আমি তোমাকে নরমালি বোঝাই, একটা গল্প বলি শোনো। ফিউচার কেন আসছে তোমার মাথায়? ধরো এ আর বি দুজন মিলে বিজনেস করছিল পাস্টে, আবার ফিউচারেও এ আর বি দুজন মিলে বিজনেস করছে। ঠিক আছে? পাস্টের রেশিও ছিল ধরো 2:1, ফিউচার রেশিও 1:1। ফিউচারে যদি রিজার্ভ তৈরি হয় সেটা 1:1 ভাগ পাবে। এখানে তো ঝামেলার জায়গাই নেই। কিন্তু পাস্টে যদি রিজার্ভটা তৈরি হয়, এটা 2:1 পাওয়ার কথা। ঠিক আছে? 2:1 পাওয়ার কথা। যদি টাকাটা ভাগ না করে, তখন এই টাকাটাই তো 1:1 ভাগ হবে। এই কারণে ঝামেলাটা হবে। বুঝতে পারলে ঝামেলাটা কি? মানে তোমাকে কিন্তু গল্পটা বুঝতে হবে। রিজার্ভ বলে না, যেকোনো জিনিস, যেকোনো জিনিস। তুমি কালকে গুডউইলের অঙ্কগুলো করলে, গুডউইল কিসে ছিল সব? পাস্টের কথা বলেছিলাম না? গুডউইল তো সব পাস্টের ছিল। ফিউচারে কোনো ঝামেলা হয় না। তুমি ভাবো, তোমরা ২ বন্ধু মিলে আগে ব্যবসা করছিলে, 2:1 ছিল। সেই সময়, ঠিক আছে? পরবর্তী সময় রেশিও 1:1 হলো। এবার রিজার্ভটা তৈরি হয় পাস্টে। স্যার ফিউচারে তৈরি হবে না? ফিউচারেও তৈরি হতে পারে। কিন্তু ওটা তো নরমালি ভাগ হচ্ছে। ওখানে কোনো ঝামেলা হবে না। অ্যাকচুয়ালি পার্টনারশিপ করি কেন? ঝামেলা মেটানোর জন্য। এখানে তুমি শিখবে ঝামেলা মেটানো। আর ঝামেলা কবে হয়? পাস্টেই ঝামেলা হয়। পাস্টে যে সমস্ত জিনিস পার্টনারদের পাওয়ার কথা, পাস্টে মানে অতীতে এমন কিছু ঘটনা ঘটে, যেই জিনিসগুলো পার্টনারদের পাওয়ার কথা, পার্টনাররা যদি না নেয়, ঠিক আছে? পরবর্তী সময়ে ঝামেলা বাঁধতে পারে। ওই ঝামেলার মীমাংসা করা হয়, সেটেলমেন্ট করা হয়। এটাই পার্টনারশিপ অ্যাক্ট। তো এই 1,00,000 টাকা কবে তৈরি হয়েছে? পাস্টে তৈরি হয়েছে। পাস্ট, ফিউচারে না, পাস্টে তৈরি হয়েছে। তো এই 1,00,000 টাকা, ঠিক আছে তো? এই 1,00,000 টাকা কার কার পাওয়ার কথা? বলো। এই ৩ জনের পাওয়ার কথা। প্রশ্ন হলো, কোন রেশিওতে পাওয়ার কথা? ওল্ড রেশিও নাকি নিউ রেশিও? ওল্ড রেশিও, কারণ এই রিজার্ভটা তৈরি হয়েছে পাস্টে, তার মানে ওল্ড রেশিওতে পাওয়ার কথা। তাহলে স্যার জার্নাল কি হবে? ওরা জার্নাল করতে বলে। দেখো, তোমাকে কি শিখিয়েছি? তোমাকে কি শিখিয়েছি? ক্যাপিটাল। ক্যাপিটালকে বাড়াতে গেলে কি করতে হয়? ক্রেডিট। ক্যাপিটালকে কমাতে গেলে কি করতে হয়? ডেবিট। হ্যাঁ কি না? ক্যাপিটাল কেন বলছি, লাইবিলিটিও বলি। লাইবিলিটি আর ক্যাপিটাল এই দুটোকে বাড়াতে গেলে ক্রেডিট, কমাতে গেলে ডেবিট। এবার শোনো, মন দিয়ে শোনো। বলো, এখানে এই রিজার্ভের টাকাটা কারা কারা পাবে? পার্টনাররা পাবে। বলো, রিজার্ভের টাকাটা পার্টনাররা পাবে, হ্যাঁ কি না? পার্টনার মানে ক্যাপিটাল। তাই ক্যাপিটাল বাড়বে না কমবে পেলে? আর ক্যাপিটালকে বাড়াতে গেলে ক্রেডিট করতে হবে। তাহলে ৩ জন পার্টনারের নাম লিখো। কি কি নাম ছিল দেখো? সিম, আর কি ছিল? মেঘ। এগুলো সব ক্যাপিটাল লিখতে হবে।
কত টাকা? 1,00,000 টাকা, তাই তো? কত ছিল? 1,00,000 টাকা। আমি আবার তোমাকে কোশ্চেন করছি, বলো এই 1,00,000 টাকা এই ৩ জন পার্টনারের মধ্যে ভাগ করব? ৩ জনেই পাওয়ার কথা। কোন রেশিওতে? নতুন নাকি পুরনো? ওল্ড রেশিওতে, মানে 5:3:2। তাহলে কত? 50, 30, 20, 50, 30, 20। ক্লিয়ার, হ্যাঁ কি না? এবার এই যে টাকাটা পার্টনাররা নিয়ে নিল, পার্টনাররা কিসের টাকা নিল? এটা রিজার্ভের টাকা নিল, হ্যাঁ কি না? আমার ব্যবসায় রিজার্ভ অ্যাকাউন্টে 1,00,000 টাকা পড়েছিল, যেই রিজার্ভটা তৈরি হয়েছিল পাস্টে। ব্যবসার যখন রেশিও চেঞ্জ হয়ে যাচ্ছে, এই টাকাটা যারা তৈরি করেছিল রিজার্ভটা, তারা টাকাটা ভাগ করে নেবে। যদি তারা টাকাটা ভাগ না করে নেয়, তাহলে এই টাকা নিয়েই ফিউচারে ঝামেলা হবে। ঠিক আছে? এই টাকা নিয়েই ফিউচারে ঝামেলা, মারামারি, দ্বন্দ্ব সব বাঁধবে। তাই পার্টনারশিপ অ্যাক্ট বলছে ভবিষ্যতে, মানে ফিউচারে যাতে ঝামেলা না হয়, তার জন্য তোমরা এখনই যার যত পাওনা ভাগ করে নিয়ে নাও, তাহলেই মিটে গেল ঝামেলা। তাহলে এদের পাওয়ার কথা 50, 30, 20। তা ওরা পেলে ওদের ক্যাপিটাল বাড়বে, তাই ক্যাপিটালকে বাড়াতে গেলে কেই করতে হয়, করে দিলাম। স্যার এবার ডেবিট কে হবে? তুমি বলো। এই পার্টনাররা কিসের টাকা নিলে? স্যার রিজার্ভের টাকা নিলে। তো রিজার্ভের টাকা নিলে রিজার্ভ বাড়বে না কমবে, বলো দেখি? কমবে। আর রিজার্ভ লাইবিলিটি, লাইবিলিটিকে কমাতে গেলে ডেবিট করতে হয়। তাই লিখবো রিজার্ভ অ্যাকাউন্ট। কত? 1,00,000। ব্যাস শেষ। এবার দেখো ওরা কি লিখেছে, ওরা কি এই জার্নালটা লিখেছে? ও স্যার এই তো লিখেছে, দেখো এই দেখো এটাই লিখেছে। বুঝতে পারলে 1 নম্বর অঙ্কটা? আর এটা বারবার শিখবে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তাহলে বোঝা গেল এই পয়েন্টটা? বলো হ্যাঁ কি না? 2 নম্বর অঙ্কে চলে আসে। 2 নম্বর অঙ্ক, 2 নম্বর অঙ্ক। 3 বন্ধু মিলে বিজনেস করছে, এম এস পি আর পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিটস ইন রেশিও 5:3:2। রেশিও কি ছিল? 5:3:2। They decided to share profits in the ratio 2:3:5। তার মানে এটা ছিল ওল্ড আর এটা হলো বি। কবে? এই দিন ঝামেলা বেঁধে নিউ রেশিও। On the date of change in PSR, the firm had balance জেনারেল রিজার্ভ ছিল 1,00,000 টাকা। আবার বলছে এই রিজার্ভ কবে তৈরি হয়েছে? পাস্টে তৈরি হয়েছে। It was agreed by the partners। পার্টনাররা কি এগ্রি করেছিল? That out of জেনারেল রিজার্ভ, যত টাকা জেনারেল রিজার্ভ ছিল 1,00,000 টাকা, তার মধ্যে 50,000 টাকা ট্রান্সফার করবো ওয়ার্কসম্যান কম্পেনসেশন রিজার্ভ টু মিট ক্লেম অফ ওয়ার্কার্স। তার মানে লাইনের মানে কি বলেছে? রিজার্ভে কত টাকা জমানো ছিল বলো? রিজার্ভে কত টাকা জমানো ছিল? 1,00,000 টাকা। পার্টনাররা ঘরে বসে, ঠান্ডা ঘরে বসে ওরা ডিসিশন নিয়েছে যে 1,00,000 টাকা তো আছে, চলো এখান থেকে 50,000 টাকা বের করে আমরা অন্য জায়গায় ফেলে দিই। বলো না? এটা একটা ঘর, এটা একটা ধরো ঘর, ঘর বুঝতে পারছো তো? ঘর যেমন ঘর হয়, আবার এটা একটা ঘর। এই ঘরটার নাম কি জানো? রিজার্ভ। এই ঘরটার নাম WCA। এই ঘর থেকে 50,000 টাকা বের করে এই ঘটে গেল। তাহলে এই ঘটে ছিল 1,50,000, বের করলে তাহলে এখন কত রইলো বলো? রিজার্ভে 50,000, 50K। এই 50K বেরিয়ে এই ঘটে চলে আসলো। এই ঘটে কত রইলো? 50K। বোঝা গেল গল্পটা কি বললাম? বলো। ক্লিয়ার হলো গল্পটা কি বললাম? গল্পটা খুব জরুরি, হ্যাঁ গল্পটা খুব জরুরি। অঙ্কে কিছু নেই গো, অঙ্ক যে মেনলি গল্পের উপর দাঁড়িয়ে। দেখো কি হবে তাহলে, তুমি নিজেই বলো। এবার তুমি আমাকে কোশ্চেন করতে হবে, স্যার এইটা এইটা জিনিসটা কি? এই জিনিসটা কি জিনিস? এটা ওয়ার্কসম্যান কম্পেয়ার রিজার্ভ। আচ্ছা জানো, বড় বড় ফ্যাক্টরিতে প্রচুর ওয়ার্কার জব করে, কাজ করে, প্রচুর ওয়ার্কার কাজ করে। হ্যাঁ, বড় বড় ফ্যাক্টরিতে প্রচুর ওয়ার্কার কাজ করে। ঠিক আছে? এবার ওয়ার্কাররা যখন কাজ করছে, তো ওরা মেশিন চালায়। তো অনেকে জানো যারা বড় বড় ওয়ার্কাররা কাজ করেন, এবার মানে অনেক ওয়ার্কার কাজ করে মেশিনে না, কারোর হাত চলে যায়, কারোর পা চলে যায়। ঠিক আছে? মানে কাজ করতে গেলে এরকম খুব দেখা যায়, যে হিন্দি সিনেমায় খুব দেখায় যে ওয়ার্কার কাজ করছে, কাজ করতে হতে ওর ডান হাত চলে গেল।
এরকম হয় কিন্তু, মানে অ্যাক্সিডেন্ট হয়। মানে এমন কিছু মেশিন আছে, মেশিনে যদি তুমি সাবধানতা অবলম্বন না করে কাজ করো, তোমার অ্যাক্সিডেন্ট হতে পারে। ঠিক আছে? এটা হয়। এটা হয় কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে। তো যে অ্যাক্সিডেন্ট হলো, ধরো সাপোজ ধরো একজন অ্যাক্সিডেন্ট হলো, ওর ডান হাত চলে গেল। ওর ডান হাত চলে গেল। ও তো আর কাজ করতে পারবে না। ও কি আর জীবনে কাজ করতে পারবে না? তো কোম্পানি ওকে কি করবে? কোম্পানির কাজ করতে গেলে তোর হাতটা চলে গেলে, কোম্পানি ওকে কি করবে জানো? কম্পেনসেশন দেবে। কি দেবে? কম্পেনসেশন, মানে ক্ষতিপূরণ দেবে। এবার ভাবো, তুমি একটু ভাবো, কমন সেন্স খাটাও। ধরো এর মাঝে মাঝেই কোম্পানিকে এরকম কম্পেনসেশন দিতে হচ্ছে। তা কোম্পানির ক্ষেত্রে খুব একটা ইফেক্ট পড়ে যে আমি প্রতি বছর যা প্রফিট কামালাম, প্রফিটের অর্ধেক টাকায় কম্পেনসেশন চলে গেছে। এই জন্য কোম্পানি কি করে জানো তো? প্রতি বছর কোম্পানি যত টাকা লাভ করে না, লাভের কিছু টাকা সরিয়ে রাখে। কেন সরিয়ে রাখে? যে আমার কোম্পানি ওয়ার্কারদের কারো হাত যেতে পারে, পা যেতে পারে। তা এইগুলো এবার ওরা যদি ক্লেম করে, ওদের টাকাটা দিতে হবে। যদি দেখো, সাপোজ ধরো এই ফান্ডে, এই WCF ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ডে ধরো কোম্পানি ধরো ১০ লাখ টাকা জমিয়ে রেখেছে। কত জমিয়ে রেখেছে বললাম? সাপোজ আমি সাপোজ বলছি, একটা বড় অ্যামাউন্ট ১০ লাখ টাকা, ১০ লাখ জমিয়ে রেখেছে। যদি ওয়ার্কারদের, কোনো ওয়ার্কারের ধরো এবছর ধরো কোনো ওয়ার্কারের ধরো ক্ষতি হলো, হাত চলে গেল, কোম্পানি থেকে ডিসিশন নিল যে না, ওর হাত চলে গেছে, ওকে ২ লাখ টাকা দিয়ে দাও। তাহলে কত হইলো? ফান্ডে ৮ লাখ টাকা। এখন বলে স্যার ধরুন ওর কোনো ক্ষতিই হলো না, তাহলে দেবো না, ১০ লাখ টাকায় থেকে যাবে। কি বললাম বুঝতে পারলে? যদি ক্লেম করে তখন টাকা নিতে হবে। এই জন্য কোম্পানি কি করে, অনেক কোম্পানি এই ফান্ডটা ক্রিয়েট করে রাখে। বোঝা গেল এই ফান্ড জিনিসটা কি? বলো। তার মানে এটা হচ্ছে একটা কনসেপ্ট। এই কনসেপ্টের উপর তুমি পরীক্ষায় অঙ্ক পাবে। ঠিক আছে? থাকে। একটা দুটো পয়েন্ট থাকে, অ্যাডজাস্টমেন্ট থাকে। তো এটা হচ্ছে ওয়ার্কসম্যান কম্পেনসেশন রিজার্ভ, মানে ওয়ার্কারদের ক্ষতি হলে তাদেরকে পূরণ করতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে ওয়ার্কসম্যান কম্পেনসেশন রিজার্ভ। তুমি বলো, এটা আমাকে জার্নাল করতে বলেছে। তা আমি তোমাকে লিখে দেখাই, চলো। লিখে দেখাই, দেখো। এই অঙ্ক। ধরো এটা একটা আমার বড় একটা ফান্ড। এটা কি? ফান্ডটার নাম কি? রিজার্ভ। আবার এটা একটা ফান্ড। এটার নাম কি স্যার? WCF। ঠিক আছে? দুটোই ফান্ড। তাহলে এখানে আমার ১ লাখ টাকা ছিল। ঠিক আছে? তো এখান থেকে ১ লাখ টাকা থেকে ৫০,০০০ টাকা বের করে এখানে নিয়ে আসলাম। তাহলে এখান থেকে ৫০ কমে গেল, হ্যাঁ কি না? আর এখানে ৫০ বেড়ে গেল, বলো হ্যাঁ কি না? তাহলে তুমি বলো, জার্নাল করতে হবে, তোমাকে জার্নাল করতে হবে। তো ১ লাখ রিজার্ভে, এখন বলো রিজার্ভে কত আছে? ১ লাখ আছে না ৫০ আছে? তাহলে রিজার্ভ বাড়লো না কমলো? কত টাকা কমলো? ৫০,০০০। রিজার্ভ কি? লায়াবিলিটি। লায়াবিলিটিকে কমাতে গেলে কি করতে হয়? ডেবিট করতে হয়, হ্যাঁ কি না? লেখো রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট 50,000 এবার রিজার্ভ থেকে ৫০ বের করে তুমি কোথায় ঢোকালে? WCF এ, হ্যাঁ কি না? তুমি রিজার্ভ থেকে টাকা নিয়ে কোথায় ঢোকালে বলো? WCF এ ঢোকালে। তা WCF এ এক ধরনের লায়াবিলিটি। তাহলে লায়াবিলিটি এখন বাড়ছে। লায়াবিলিটি বাড়াতে গেলে ক্রেডিট করতে গেলে টু WCF, মানে ওই ফুল ফর্ম বললে ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড অ্যাকাউন্ট। ক্লিয়ার হলো? বলো ক্লিয়ার হলো? নেক্সট। এবার তাহলে রিজার্ভে কত পড়েছে? ৫০,০০০ টাকা। এই ৫০,০০০ টাকাটা কারা পাবে? পার্টনাররা পাবে, বলো। এই যে ৫০,০০০ টাকা পড়ে আছে, পার্টনাররা পাবে কোন রেশিওতে পাবে? 5:3:2। একদম 5:3:2 হতে পারে। তাহলে ভাগ করে দাও, তাহলে শেষ। হ্যাঁ, লেখো রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট 50,000 টু এমস ক্যাপিটাল অ্যাকাউন্ট টু এস ক্যাপিটাল অ্যাকাউন্ট পি ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে ৫০,০০০ টাকা ভাগ করবো কত কত? বলো রেশিও। 25,000, 15,000 আর
10th এই হলো রেশিও। ঠিক আছে, এই হলো তোমার রেশিও। রেশিও কোন রেশিও তুমি বললে যে স্যার রেশিও 5:3:2। তাহলে 5/10, 3/10, 2/10 হয়ে গেল, শেষ। তাহলে বোঝা গেল অঙ্কটা, রিজার্ভের অঙ্কটা। নেক্সট চলে আসে, 2 নম্বর অঙ্ক হয়ে গেল, এবার 3 নম্বর অঙ্ক চলে যাও। সঙ্গীতা কত নম্বর অঙ্ক? এই যে, দেখো এই অঙ্কটা কত ভালো অঙ্ক, দেখো দেখো তুমি পারবে কিনা দেখো। এটা সিবিএসসি বোর্ডে এসেছিল 2023-তে, ঠিক আছে? কোথায় এসেছিল? সিবিএসসি বোর্ড 2023। বলছে সঙ্গীতা, দীপা, অজয় এন্ড ললিত 4জন পার্টনার মিলে বিজনেস করছে। কজন পার্টনার? 4জন পার্টনার মিলে বিজনেস করে। রেশিও কি ছিল? 3:2:4:1। 3:2:4:1। They decided to share profit and loss in the ratio of 5:1:2:2। তাহলে রেশিও ছিল 3:2:4:1, মানে এটা কি রেশিও ছিল? এটা কি ছিল বলো? ওল্ড। এটা কি? নিউ। ঠিক আছে, ডেট বলেছে উইথ এফেক্ট ফ্রম 1st April 2022। অন দিস ডেট গুডউইল অফ দ্য ফার্ম 5,20,000। তাহলে অন দিস ডেট মানে, অন দিস ডেট মানে কি? বারবার বলছি, ঝামেলা তৈরি হয় যেদিন রেশিও চেঞ্জ। ও তোমার পরীক্ষার কোশ্চেন পেপারে কোনোদিন ফিউচারের কথা বলবেই না। কারণ ফিউচারে ঝামেলা হবে না। ফিউচারে ঝামেলা হবে না, যা ঝামেলা পাস্টে হবে। পাস্টের ঝামেলাই মেটাতে হবে। মাথায় রাখবে, মাথার মধ্যে গেঁথে ফেলবে, যা ঝামেলা পাস্টে হবে। যা ঝামেলা হবে পাস্টে হবে, ফিউচারে কোনো ঝামেলা হবে না। এই 5,20,000 কবে? এই 5,20,000 গুডউইল, এটা হচ্ছে তোমার পাস্টে। পাস্টে এমন কিছু কাস্টমার ক্রিয়েট হয়েছিল যে কাস্টমার গুলো ফিউচারে আসবে। তাহলে এরকম কাস্টমারের গুডউইল কত হতে পারে? 5,20,000। যেটা আমি কালকে করালাম টেবিল এন্ট্রি, মনে পড়ে? টেবিল এন্ট্রি করেছিলাম, 5,20,000 টেবিল এন্ট্রি করে দেবো। জেনারেল রিজার্ভ বইতে আছে কত? 1,00,000। এটাও করে দেবেন। তাহলে করো, তুমি বলো আগে কোনটা করবো, গুডউইল করবো না রিজার্ভ করবো? বলো, তুমি যেটা বলো সেটা করো। গুডউইল করবো। তাহলে বলো এই অঙ্কটা তোমাকে কঠিন লাগলো? এটা কবে এসছে? সিবিএসসি বোর্ড 2023, আর তুমি 26 এ এক্সাম দেবে, 3 বছর আগে। অঙ্কটা কি খুব কঠিন? আমি যে এক একটা স্টেপ বাই স্টেপ করে এগোচ্ছি, তাতে কি অঙ্কটা টাফ লাগলো? একদম ইজি লাগলো অঙ্কটা। আর এরকমই কিন্তু তোমার বোর্ড এক্সামে দেবে। তোমাদের বোর্ড এক্সামে কিন্তু এরকম অঙ্ক আসে, তোমরা তো জানো তোমাদের প্যাটার্ন কেমন হয়ে যায়। 3 নম্বর ছোট ছোট পার্ট থাকে, যে এরকম 3 নম্বরে পেয়ে যাবে, এরকম অঙ্ক 3 মার্কসে পেয়ে যাবে। তাহলে চলো অঙ্কটা আরম্ভ করি। তুমি বললে আগে গুডউইল ট্রিটমেন্ট করতে। গুডউইল ট্রিটমেন্টে কি এন্ট্রি করবো? টেবিল এন্ট্রি, তাই তো শিখিয়েছিলাম আমরা। সঙ্গীতা, দীপা, অজয়, ললিত। সঙ্গীতা, দীপা, অজয়, ললিত। কি লিখবো? ওল্ড পার্টনার ইন ওল্ড রেশিও। কি লিখবো? ওল্ড পার্টনার ইন ওল্ড রেশিও। তো বলো ওল্ড রেশিও কত কত ছিল? 3:2:4:1। 5,20,000 কে 3:2:4:1 ভাগ করবো। 3, 2, 5, 5, 4, 9 আর 1, 10। 1,56,000। তারপর হচ্ছে তোমার, দাঁড়াও 1 মিনিট আমি একটু ক্যালকুলেট করে নিই। 5,20,000 ছিল, ডিভাইডেড বাই 3, 2, 5, 4, 9 আর 1, 10। 2 হচ্ছে 1,04,000। 4 হচ্ছে 2,08,000। 1 হচ্ছে 52,000 হয়ে গেল। এবার লিখবো নিউ পার্টনার। নিউ রেশিও কত ছিল আমাদের? 5:1:2:2।
5 আর 1 6, 6 2 8 আর 2 10, 5,20,000 ডিভাইড বাই 10 ইন্টু 5 কত হচ্ছে? 2,60,000। 1 এ কত হচ্ছে? 52,000। 2 তে কত হচ্ছে? 1,04,000। আবার 2 তে কত হচ্ছে? 1,04,000। তাহলে তোমার পাওয়ার কথা 1 লাখ। ওল্ড মানে পাওয়ার কথা, ওল্ড মানে তোমার পাওয়ার কথা, নিউ মানে তুমি তুলে নিয়েছো। তা ও মানে আবার বলছি, তোমার 1,56,000 পাওয়ার কথা, তুমি ফিউচারে পাবে কত? 1,60,000। তাহলে তুমি তুমি তোমার পাওয়ার কথা 1,56,000, তুমি ফিউচারে নিয়ে নেবে 2,60,000। তাহলে কত বেশি নিচ্ছ? 60 আর ওদিকে 44, কত হয়? 1,04,000। হ্যাঁ কি না? বলো। তোমার পাওয়ার কথা 1,56,000, তুমি ফিউচারে নেবে 1,60,000। তাহলে তুমি ফিউচারে বেশি নিয়ে নেবে, তাই আজকে তোমাকে টাকা দিতে হবে। টাকা দিতে হলে কি হয়? মাইনাস। তোমাকে আজকে 1,04,000 দিয়ে দিবে। আর আমরা কি জানি? ক্যাপিটাল মাইনাস মানে ডেবিট। কে ডেবিট হবে? এস অ্যাকাউন্ট ডেবিট 1,04,000। ডি, ডির পাওয়ার কথা 1,04,000, ডি পাবে 52। ডির পাওয়ার কথা 1,04,000, ডি পাবে 52। তাহলে ডি তো ফিউচারে কম পাবে, 52 কম পাবে ফিউচারে। তাহলে আজকে ওকে 52 দিয়ে দাও। তাহলে কি হবে? ডি কে এইভাবে লিখো, টু ডি অ্যাকাউন্ট, মানে ডি ক্যাপিটাল অ্যাকাউন্ট। 52,000। এবার হচ্ছে এ, এর পাওয়ার কথা 2,08,000, এর পাওয়ার কথা 2,08,000, কিন্তু ফিউচারে কি এ পাবে কত? 1,04,000। তো ও 1,04,000 কম পাবে, আজকে ওকে 1,04,000 দিয়ে দাও। তাহলে কি হবে? 2a লাস্ট। এল, এল এর পাওয়ার 52, ফিউচারে 1,04,000 পাবে, তার থেকে 52 নিয়ে। ডেবিট, এল অ্যাকাউন্ট ডেবিট হবে 52। তাহলে বোঝা গেল অঙ্কটা পুরো? ক্যাপিটাল আর কারেন্ট আমি লিখিনি না, আমি না লিখিনি, আমি তোমাকে মুখে বলে দিলাম না। সবকটা ক্যাপিটাল অ্যাকাউন্ট লিখবে, হ্যাঁ? ক্যাপিটাল লিখবে, আমি পাশাপাশি লিখলাম না, ক্যাপিটাল লেখা উচিত ছিল, আমি লিখলাম না। এস ক্যাপিটাল অ্যাকাউন্ট, এল ক্যাপিটাল অ্যাকাউন্ট, টু ডি ক্যাপিটাল, টু এ ক্যাপিটাল। আচ্ছা, এটা হয়ে গেল গুড উইল। এবার রিজার্ভটা করো। রিজার্ভ তো তুমি পারবে, বলো বলো বলো, রিজার্ভ পারবো না করতে? রিজার্ভ তো ডাইরেক্ট হয়ে যাবে কত? 1,00,000। 1,00,000টা কোন হিসেবে ভাগ করবো? 3:2:4:1। তাহলে করো। জেনারেল রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট। বলো, কঠিন লাগছে অঙ্কগুলো? জেনারেল রিজার্ভ কত ছিল বলো? 1,00,000 ডেবিট টু এস ক্যাপিটাল অ্যাকাউন্ট, টু দিস ক্যাপিটাল অ্যাকাউন্ট, এস ক্যাপিটাল অ্যাকাউন্ট, টু এলস ক্যাপিটাল অ্যাকাউন্ট। কত হবে?
30 20 40 10 শেষ হয়ে গেল। তাহলে তোমাকে কি কি বোঝালাম এখনো পর্যন্ত? জেনারেল রিজার্ভের কনসেপ্ট পুরো ক্লিয়ার করলাম, হ্যাঁ কি না? পুরো ক্লিয়ার হয়ে গেল। বাট আমি এখনো পর্যন্ত আমি ওই পয়েন্টটা পাইনি, জানো কোন পয়েন্টটা? এই যে এতক্ষণ যে জেনারেল রিজার্ভের এন্ট্রি গুলো করলাম না, পার্টনাররা ভাগ করতে চায়, এরপরে এমন একটা পয়েন্ট আসবে পার্টনাররা বলবে আমরা ভাগ করতে চাই না, আসবে, এখনো আমি পাইনি, আসবে, এখনো আসেনি মানে পরে আসছে। কি বললাম বুঝতে পারলে? আসবে কিন্তু ওটা, পার্টনাররা ভাগ করতে চায় না। এবং স্যার ওটা শিখতে হবে, হ্যাঁ শিখতে হবে। স্যার কঠিন, কোনো কঠিন না, টেবিল এন্ট্রি, টেবিল এন্ট্রি, বুঝতে পেরেছো তো? টেবিল এন্ট্রি, টেবিল এন্ট্রি পারবে কি পারবে না? ইজি জিনিস। এবার দেখো, অলরেডি তোমাকে এই কনসেপ্টটা ডিসকাশন করলাম, অলরেডি ডিসকাশন করলাম অ্যাকাউন্টিং অফ ওয়ার্কসম্যান কম্পেনসেশন রিজার্ভ। বলছে ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভ ইজ আ রিজার্ভ, ঠিক আছে? ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভ হচ্ছে এক ধরনের রিজার্ভ যেটা সেট অ্যাসাইড অ্যাপ্রোপ্রিয়েটেড আউট অফ ফার্ম প্রফিট, ঠিক আছে, আউট অফ ফার্ম প্রফিট টু মিট লাইবিলিটি ক্লেম অফ কম্পেনসেশন পেমেন্ট টু এমপ্লয়িজ। দেখো এখানে আমি তোমাকে বলি ও কিছু লেখেনি, আমি তোমাকে অলরেডি গল্প বলে দিয়েছি, আমি যেই গল্পটা বলেছি সেটাই ওরা এখানে লিখেছে ইংলিশে। বলছে ওয়ার্কসম্যান কম্পেনসেশন রিজার্ভ হচ্ছে এক ধরনের রিজার্ভ যেটা সেট অ্যাসাইড, সেট অ্যাসাইড মানে এটা প্রতি বছর কোম্পানি, মানে কোম্পানি তো বলে না, ফার্ম বলে, প্রতি বছর ফার্ম যত টাকা প্রফিট করে সেই প্রফিট থেকে কিছু টাকা সরিয়ে রাখে। স্যার কেন সরিয়ে রাখে? ওই ওয়ার্কারদের হাত কাটা যেতে পারে, পা কাটা যেতে পারে, মানে অ্যাক্সিডেন্ট হতে পারে, এর জন্য টাকা সরিয়ে রাখে। টাকা সরিয়ে তো এক জায়গায় রাখবে স্যার, প্রতি বছর একটা নির্দিষ্ট টাকাই সরাবে, যে প্রতি বছর আমি এত করেই সরাবো, প্রতি বছর কোম্পানি এত টাকা করেই সরাবে, ঠিক আছে? টাকা সরিয়ে যে জায়গায় রাখবে তাকে বলা হয় ওয়ার্কসম্যান কম্পেনসেশন রিজার্ভ। আর টাকাটা কোথা থেকে সরাবে বললাম? প্রফিট থেকেই সরাবে। কেন সরাবে স্যার টাকাটা? এই যে টু মিট লাইবিলিটি, ওই যে ওয়ার্কারদের হাত কাটা যাবে, পা কাটা যাবে, তো ওরা ক্লেম করলে টাকাই তো হবে না, তার জন্য টাকাটা সরিয়ে রাখবে। ইফ ইট অ্যারাইজেস, ঠিক আছে, কখন অ্যারাইজ হবে? সে বিকজ অফ অ্যাক্সিডেন্ট, ওই যে অ্যাক্সিডেন্ট হলে এটা অ্যারাইজ হবে। ইট মিনস আ ক্লেম মে অর মে নট অ্যারাইজ। দেখো ফিউচারে এটা অ্যারাইজ হতেও পারে, নাও হতে পারে। স্যার কখন অ্যারাইজ হবে? ওই যদি অ্যাক্সিডেন্ট হয়, আর যদি অ্যাক্সিডেন্ট না হয় তাহলে অ্যারাইজ হবে না, তাই বলছে মে অ্যারাইজ অর মে নট অ্যারাইজ। ইট অলসো মিনস দ্যাট ক্লেম মে বি ইকুয়াল টু অর লেস অর মোর দ্যান অ্যামাউন্ট অফ ইট। দেখো এমন হতে পারে তুমি এই ফান্ডে সরিয়েছো 1,00,000 টাকা, ওয়ার্কাররা ক্লেম করলে 1,00,000 টাকা, কোনো সমস্যা নেই। তুমি ফান্ডে রেখেছো 1,00,000 টাকা, ওয়ার্কাররা ক্লেম করলো 80,000 টাকা, তাহলে তোমার ফান্ডে 20,000 টাকা বেঁচে যাবে। গল্প বুঝতে পারছো তো? এরকম অঙ্ক আমি করিয়ে দেবো, তা নেই, জাস্ট গল্পটা শোনো আমি কি বলছি, আমি কি বলছি গল্পগুলো শোনো। তুমি ফান্ডে 1,00,000 টাকা জমিয়ে রেখেছো, ঠিক আছে তো? তুমি ফান্ডে 1,00,000 টাকা জমিয়ে রেখেছো। তুমি ভাবো, আমি তোমাকে একটা গল্প বলি, এটা বাদ দাও, গল্প। তুমি ধরো এরপরে আগামী দিনে ধরো সাপোজ একটা কোর্স করবে, এমবিএ করবে, সাপোজ এমবিএ করবে, তো এমবিএ করার জন্য আমি মানলাম এই কম টাকায় এমবিএ হবে না, আমি বলছি একটা জাস্ট অ্যামাউন্ট বলছি, তো 10,00,000 টাকা সরিয়ে রেখেছো এমবিএ করার জন্য। যেই সময় এমবিএ করবে দেখা গেল তোমার এমবিএ 10,00,000 টাকাতেই হয়ে গেছে, তাহলে কি তোমার টাকা অ্যারেঞ্জ করতে হলো? বলো। না, কি করে অ্যারেঞ্জ করলে বলো? তুমি 10,00,000 টাকা সরিয়ে রেখেছিলে, তোমার এমবিএ কেও 10,00,000 টাকা, 10,00,000 টাকা খরচা হয়ে গেল, 10,00,000 টাকা এমবিএ হয়ে গেল, তাহলে কি তোমার কি কোনো টাকা অ্যারেঞ্জ করতে হয়েছে বাইরে থেকে, আর কোনো মানে টাকা জোগাড় করতে হয়েছে? না। দেখা গেল এমবিএ করতে 10,00,000 এর জায়গায় তুমি দেখলে কম নিচ্ছে এখন প্রাইস, 8,00,000 টাকা লাগবে। তার মানে কি তোমার তো 10,00,000 টাকা সরানোই ছিল, তুমি 8,00,000 টাকা এমবিএ জন্য খরচা করলে, বাকি 2,00,000 টাকা এখনো বেঁচে গেল, হ্যাঁ কি না? এবার ধরো তোমার এমবিএ করে দেখা গেল 15,00,000 টাকা লাগছে, তুমি 10,00,000 টাকা সরিয়েছিলে, তাহলে তোমার ঘর থেকে আরো 5,00,000 টাকা জোগাড় করতে হবে। গল্প বুঝতে পারছো কি বলেছে? এখানে তাই বলেছে ইট অলসো মিনস দ্যাট ক্লেম মে বি ইকুয়াল হতে পারে, লেস হতে পারে, অথবা মোর হতে পারে, ঠিক আছে? আচ্ছা, at the time of change in profit sharing ratio its accounting treatment is as follows। তার মানে এটাও, এইটা কবে তৈরি হয়? এই ওয়ার্কসম্যান কম্পিউটার কবে তৈরি হয়? পাস্টে তৈরি হয়। কবে তৈরি হয়? কবে তৈরি হয়? কবে তৈরি হয় বললাম? পাস্ট।
পাস্টে তৈরি হয়, পাস্টে তৈরি হয়। যদি এইটা যদি পার্টনারদের মধ্যে ভাগ বাটোয়ারা না করো, তাহলে এই টাকাটা নিয়েই ঝামেলা হবে। এই টাকা নিয়েই ঝামেলা বাঁধবে। তো পার্টনারশিপ আইন কি বলছে? না, না ঝামেলা করা যাবে না। তাই ঝামেলা হলে তো ব্যবসা বন্ধ হয়ে যাবে। ঝামেলা হলে ব্যবসা বন্ধ হয়ে যাবে। তো ঝামেলাটাকে মীমাংসা করতে হবে। কি করে মীমাংসা করব? তো পার্টনারদের মধ্যে একটা ভাগ বাটোয়ারা করে দাও। স্যার কিভাবে ভাগ বাটোয়ারা করবেন? কিভাবে ভাগ বাটোয়ারা করবেন? আমি একটা অঙ্ক দিয়ে বোঝাই। আমি তোমাকে একটা অঙ্ক দিয়ে বোঝাই। আমি তোমাকে নরমাল কথাই বলি। নরমাল কথাই বলি। ধরো, নরমাল কথাই বলি। ধরো ফান্ডে তুমি ১,০০,০০০ টাকা সরিয়ে রেখেছো। মন দিয়ে শুনবে কিন্তু তুমি ফান্ডে কত সরিয়েছিলে? ১,০০,০০০ সরিয়ে রেখেছো। ওয়ার্কাররা এসে ক্লেম করলো ১,০০,০০০ টাকা। ঠিক আছে? তাহলে কোনো ঝামেলা থাকবে বলো? ১,০০,০০০ টাকা সরিয়েছিলে, ওয়ার্কাররা ক্লেম করলো ১,০০,০০০ টাকা। মিটে গেল। তুমি সরিয়ে রেখেছিলে ১,০০,০০০ টাকা। ওয়ার্কাররা এসে ক্লেম করলো ৮০,০০০ টাকা। তো ওদেরকে ৮০,০০০ টাকা দিয়ে দিলে। এখনো কত বেঁচে রইল? এই ২০,০০০ টাকা পার্টনাররা ভাগ করবে। কি বললাম কারা ভাগ করবে ২০,০০০ টাকাটা? পার্টনাররা এ আর বি ভাগ করবে। আর এই টাকা যদি ভাগ না করে তখন ঝামেলা বাঁধবে। গল্পটা বুঝতে পারছো তো? এবার একটা অঙ্ক দিয়ে বোঝাই। কোথায় বলেছে অঙ্ক? কিছুই বলেনি অঙ্কই অঙ্ক। একদম সোজা অঙ্ক, একদম সোজা অঙ্ক। দেখো শোনো। এই যে, একদম দেখে আগের বছর পড়ানো অঙ্ক। আগের বছর পড়েছি এই অঙ্কটা সিবিএসসি বোর্ডে। খুব সুন্দর অঙ্ক। এই যে আমি তোমাকে এইগুলো বোঝাচ্ছি আমার ভিডিওতে এইগুলো সব ডিটেইলস এ করা আছে। হ্যাঁ, যদিও এই এক্সাম্পল এ দেয়া নেই, অন্য এক্সাম্পল দেয়া আছে। অন্য এক্সাম্পল। মানে অঙ্ক তো একই, জাস্ট ফিগার গুলো চেঞ্জ করে দিয়েছি। আচ্ছা দেখো কি বলছে? Param, Karan and Pawan sharing profits and losses in the ratio of 4:3:2. Decide to share profit and losses in the ratio of 2:3:4. ঠিক আছে? তাহলে এটা ছিল ওল্ড রেশিও আর এটা ছিল নিউ রেশিও। ঠিক আছে তো? With effect from 1st April 2024 and extract of their balance sheet as at 31st March 2020. তাহলে আমার ভালো করে মন দিয়ে শুনবে। তোমার কাছে কিন্তু অ্যান্সার জিজ্ঞাসা করব। তুমি বুঝতে অসুবিধা আমাকে জিজ্ঞাসা করো, আমি বোঝাবো কিন্তু। কারণ এরকম টপিকই কিন্তু তোমার পরবর্তী অঙ্কগুলোতে থাকবে কিন্তু। টপিক যদি এখন বুঝতে না পারো, কেননা তোমাদের সিবিএসসি বোর্ডে যে টিএস এর বইয়ে অঙ্কগুলো থাকবে, এর উপর কিন্তু একটা আগের টপিকের উপর একটা অ্যাডজাস্টমেন্ট থাকবে। গুডউইল এর উপর একটা অ্যাডজাস্টমেন্ট থাকবে, এর উপর একটা, সবকটার উপর কিন্তু একটা করে অ্যাডজাস্টমেন্ট থাকবে। তো আজ যদি তুমি ভালো করে বুঝে যাও, আমি তোমাকে গ্যারান্টি দিব যে অঙ্ক কোনো ডাউটই থাকবে না। আর যদি তুমি না বোঝো, তোমার প্রতিটা অঙ্ক আমাকে জিজ্ঞাসা করছে এটা কি হলো, এটা কি হলো? বোঝাটা খুব জরুরি। কনসেপ্টটা বিল্ড করা খুব জরুরি কিন্তু। কনসেপ্ট থাকলেই তখন তুমি আমাকে কোশ্চেন করতে পারো, এটা কেন হলো, ওটা কেন হলো। দেখো শোনো, রিজার্ভে কত টাকা জমানো ছিল? 90,000, হ্যাঁ কি না? বলো। কেস 1 কি বলছে? When no information as to claim is given. কোনো ইনফরমেশনই নেই ক্লেম সম্পর্কে। মানে স্যার ওয়ার্কারদের হাত পা কিছুই কাটা যায়নি। শুনলে তো? অ্যাক্সিডেন্টই হয়নি। তাহলে ৯০,০০০ টাকা কি আমি মানে ওয়ার্কারদের আর দেবো? ওদের হাত পা কাটা যায় না। বলো, ওদের তো হাত পা কাটা যায় না, ওদের কি টাকাটা দেবো? তোমার কি মনে হয়? বলো, বলো। তোমার ধরো একটা ফ্যাক্টরি আছে। তোমার ধরো একটা ফ্যাক্টরি আছে। এবার ফ্যাক্টরিতে অনেক ওয়ার্কার কাজ করে। ঠিক আছে? মেশিন চালায়। হাত পা কাটা যেতে পারে। এইজন্য তুমি ৯০,০০০ টাকা সরিয়ে রেখেছিলে। হাত পা কাটা গেলে এখান থেকে টাকা বের করে ওদেরকে দিয়ে দেবো। এইবার দেখা গেল কারোরই হাত পা কাটা যায়নি। আরে দেখো, তোমার এমন হলো স্যার ওয়ার্কার এসে মালিককে বলল, "আমার হাত কেটে গেছে, আমাকে ক্ষতিপূরণ দাও।" তো মালিক বলল, "আচ্ছা তোমার হাত কেটে গেছে কোথায়? দেখি হাতটা দেখি।" "এ বাবা তোমার হাত তো কিছুই হয়নি। তা তুমি দেবে ক্ষতিপূরণ দেবে বলো।" ঠিক আছে? তো কোনো ওয়ার্কারের হাত কেটে গেলে বা পা কেটে গেলে ওকে তো এনে দেখাতে হবে, দেখুন স্যার আমার হাত কেটে গেছে, পা কেটে গেছে। তো ওয়ার্কার দেখাতেই পারল না। তাহলে আমি তার ক্লেম দেব না। আমি যদি ক্লেম না দিই তাহলে আমার ঘরেই ৯০,০০০ টাকা থেকে যাবে, হ্যাঁ কি না বলো? গল্প বোঝা গেল? এবার যে 90,000, এই 90,000 যে আমার ঘরে বেঁচে গেল, তাহলে এই 90,000 পার্টনারদের মধ্যে ভাগ করতে হবে। কেন স্যার ভাগ করতে হবে? ভাগ না করলে, কেননা আমার এখন রেশিও চেঞ্জ হয়ে গেছে। ভাগ না করলে এই ৯০,০০০ টাকা নিয়েই ঝামেলা হবে। এই ৯০,০০০ টাকা নিয়ে করণ আর পবনের মধ্যে মারামারি বেঁধে যাবে, মারামারি বাঁধবে। এই ৯০,০০০ টাকা নিয়েই ঝামেলা বাঁধবে। যদি এই টাকাটা ভাগ না করা হয়। বলো। তাহলে তুমি অ্যাজ আ অ্যাকাউন্টেন্ট, তুমি ধরো তুমি ধরো একটা ফার্মের অ্যাকাউন্টেন্ট, তাহলে তোমার কাজটা কি? ঝামেলা মেটানো কি মেটানো না? বলো।
তোমাকে ঝামেলা মেটাতে হবে। আর জানো এই ঝামেলাগুলো মেটায় কারা? মেনলি সিএ, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা মেটায়। ঠিক আছে? এই ঝামেলা তোমাকে মেটাতে হবে। এই ঝামেলা তোমাকে মেটাতে হবে। আর যদি তুমি ঝামেলা না মেটাও, তাহলে ফিউচারে ৩ বন্ধুর মধ্যে মারামারি বাঁধবে। মারামারি খুনোখুনি হতে পারে। কোর্ট পর্যন্ত যাবে। ঠিক আছে? এত সমস্যা হতে পারে। না, ঝামেলা দরকার কি? আমি ঝামেলা চাই না। আমি ঝামেলাটা মীমাংসা করতে চাই। সেটেলমেন্ট করতে চাই। তো সেটেলমেন্ট করব কি করে? এই ৳৯০,০০০ কারা তৈরি করেছিল? স্যার পরশ আর পবন। কোন রেশিওতে বলো? এই রেশিওতে নাকি এই রেশিওতে? 4:3:2। তার মানে এই টাকাটা 4:3:2 তে ভাগ করে দাও। অঙ্ক শেষ। কেস 1 শেষ। চলো আমার সঙ্গে চলো। লিখতে হবে তোমাকে অ্যান্সার। লেখো কেস 1। বলো। আমি কত টাকার ফান্ড তৈরি করেছিলাম? বলো কত টাকার ফান্ড তৈরি করেছিলাম? 90,000। বলো রেসপন্স করো। 90,000 ফান্ড তৈরি করেছিলাম। এইবার এই যে ৯০,০০০ ফান্ড আমি তৈরি করলাম, এবার ফান্ডের টাকাটা যেহেতু ওরা কোনো ক্লেম করেনি, তাহলে ফান্ডের টাকাটা পার্টনাররা নিয়ে নেবে। পার্টনাররা নিয়ে নিলে ওদের ক্যাপিটাল বাড়বে না কমবে? ক্রেডিট, ক্যাপিটাল ক্রেডিট হয়ে গেলে ডেবিট কে হবে? ওই ফান্ডের নাম কি ছিল? WCR, তাই তো? পুরো কথা নিচে লিখে নেবে। ওয়ার্কসম্যান কম্প্রেশন রিজার্ভ অ্যাকাউন্ট 90,000। টু কি লিখবো? টু বড়ম ক্যাপিটাল অ্যাকাউন্ট, টু কারেন্ট ক্যাপিটাল অ্যাকাউন্ট, টু পবনস ক্যাপিটাল অ্যাকাউন্ট। ভাগ করে দেওয়ার হিসেবে কি ছিল? 4:3:2। 90,000 ডিভাইড বাই 4 3 7 আর 2 9। দেখ কালকেও সকালবেলা একটা ক্লাস দেবো, হ্যাঁ সানডে এরকম সময় আমি 8:30 9টা থেকে একটা ক্লাস দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে কি তোমার যতটা পারছি ততটা এগিয়ে নিচ্ছি। মাঝখানে অনেকগুলো মানে ড্রপ হয়ে গেছিল তো ক্লাস। যত পারবো তত পরে দিচ্ছি, হ্যাঁ? থাক, কারণ তোমার মন্ডে থেকে আবার স্কুল থাকবে, তাই না? আমাকে যতটা পারছি আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। হয়ে গেল এটা? তাহলে বোঝা গেল পয়েন্টটা। কেস 1 ক্লিয়ার? বলো কেস 1 ক্লিয়ার? কেস 2। কেস 2 কি বলেছে? when there is no claim, when there is no claim। আরে কি দিয়েছে কোশ্চেন? আরে সেম কোশ্চেন তো। আরে কেস 1 আর কেস 2 সেম কোশ্চেন। লাইন ঘুরিয়ে দিয়েছে। কেস 1 বলেছে when no information as to claim is given। মানে ওয়ার্কারদের যে হাত বা পা কাটার কাছে অ্যাক্সিডেন্ট হয়েছে এরকম কোনো ইনফরমেশন আমার কাছে এসে পৌঁছয়, ঠিক আছে? 2 নম্বর কেস, ওয়ার্কাররা কোনো ক্লেমই করেনি। তারপর দুটো লাইনের মধ্যে ডিফারেন্স আছে কোনো? সেমই তো জিনিস। এ তো কি দিয়েছে? বেকার কোশ্চেন, একই কোশ্চেন দিয়েছে, লাইন ঘুরিয়ে দিয়েছে। কেস 3। কেস 3 কি বলেছে? চলো। when a claim on account of workman compensation 45,000। তোমার ফান্ডে ফেলেছো কত? 90। ফান্ডে ফেলেছো কত? 90। কিন্তু ওয়ার্কাররা ক্লেম করেছে কত? 45। তুমি আমাকে বলবে কি? তুমি অ্যান্সার দেবে কিন্তু, চেষ্টা করবে কিন্তু। ভুল হোক কোনো সমস্যা নেই। তোমার ফান্ডে 90 ছিল। ওয়ার্কাররা ক্লেম করলে কত বলো? 45। ঠিক তো? তাহলে ওয়ার্কারদের তুমি 45 দিয়ে দিলে। তাহলে ফান্ডে আর কত পড়ে আছে? ফান্ডে 45 পড়ে আছে, তাই তো? হ্যাঁ কি না? আমি যেটা লিখছি তুমি একটু মানে যদি বুঝতে অসুবিধা হয় আমাকে বলবে, হ্যাঁ? দেখো, ফান্ডে ছিল 90, ওয়ার্কাররা 45 ক্লেম করবে। তাহলে ক্লেম করবে না কত? তাহলে এই 45 টা কি হবে? পার্টনাররা নিয়ে নেবে, হ্যাঁ কি না? বলো। যেটা ক্লেম করবে না সেটাই তো নিয়ে নেবে।
তাহলে পার্টনাররা যে নিয়ে নেয় পার্টনারদের ক্যাপিটাল বাড়বে, ঠিক আছে তো? তাহলে আমি এখানেই করে দিই, এই এন্ট্রির মধ্যে করে দিচ্ছি, আমি আর খাটবো কেন? টু, এখানে লিখবো 45, রেশিও ভাগ করে দেবো, 45 টা ভাগ করলে কত হবে? করে দেখো, 20,000, 15,000, 10,000, ক্লিয়ার হলো? কোনো ডাউট আছে এখানে? ক্লিয়ার? এবার তোমার তোমার মনে প্রশ্ন, স্যার ফান্ডে তো 90 ছিল, ওয়ার্কাররা ক্লেম করলো 45, তার এন্ট্রি কি করবে? তার এন্ট্রি কি করবে? তার এন্ট্রি কি করবে? দেখো আমাকে ফান্ডে 90 ছিল, তার মধ্যে ওয়ার্কাররা ক্লেম করে 45, তো ওয়ার্কাররা যদি ক্লেম করে তাহলে ফান্ডের ভ্যালু বাড়বে না কমবে? হ্যাঁ কি না? মানে ফান্ডের ভ্যালু বাড়বে না কমবে? বলো। কমবে। তাহলে ফান্ডকে কমাতে গেলে ডেবিট করতে হবে, তাহলে কি লিখবো একই কথা, WCR অ্যাকাউন্ট ডেবিট 45, এই 35 ওয়ার্কাররা ক্লেম করবে, তো ওয়ার্কাররা ক্লেম করলে তো ওয়ার্কারদের দিতে হবে টাকা, তাহলে এটা আমার লাইবিলিটি তৈরি হচ্ছে, এটা আমার কাছে কি তৈরি হচ্ছে? এটাকে বলে লাইবিলিটি। ওয়ার্কাররা ক্লেম করবে, ক্লেম করলে দিতে হবে, এটা আমার লাইবিলিটি, লাইবিলিটি কি হয়? ক্রেডিট হয়। তাহলে কি লিখবো এটা? লিখো টু ওয়ার্কম্যান কম্পেনসেশন ক্লেম, ওয়ার্কম্যান কম্পেনসেশন ক্লেম 45, ঠিক আছে? এবার কি বলেছে? কেস 2 হলো, 3 হলো, কেস 4। এবার ওয়ার্কাররা ক্লেম করছে কত? 99,000। দেখো ওয়ার্কাররা ক্লেম করছে 99,000, তাহলে কি হবে? ওয়ার্কাররা যদি 99,000 ক্লেম করে তাহলে কি হবে? দেখো কেস 4, এটা কেস 3 করলাম। বলবো ওয়ার্কাররা ক্লেম করবে কত? 99,000। তুমি বলো, তুমি বলো তোমার ফান্ডে কত সরানো ছিল? ওয়ার্কাররা ক্লেম করবে 99,000, পারবে কি পারবে না পরের কথা, বোঝো ব্যাপারটা। ফান্ডে 90 ছিল, তো ওয়ার্কাররা ক্লেম করবে 99,000, তাহলে ওয়ার্কাররা যে 99 ক্লেম করে, আচ্ছা ফান্ডে আমার টাকা থাকবে? আর ওয়ার্কাররা ক্লেম করলে তো টাকা দিতে হবে, তা ফান্ডে তো আর টাকা থাকবে না, তাহলে ফান্ড কি হবে? ফান্ডের ব্যালেন্স বাড়বে না কমবে? তাহলে ডেবিট হবে। ওয়ার্কম্যান, লেখো ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট 90,000। কোনো ডাউট আছে? না ওদেরকে দিতে হবে কত? 99, 99, কি লিখবো? ওয়ার্কম্যান, যেটা দিতে হবে লাইব্রেরি, ওয়ার্কম্যান, ওয়ার্কম্যান কম্পেনসেশন ক্লেম অ্যাকাউন্ট, কত হচ্ছে এটা? 99। তাহলে শর্ট পড়লো কত? তার মানে তোমার ফান্ডে 90 ছিল, তোমার দরকার 99, 99 দরকার, 90 ছিল 99 দরকার, কত শর্ট পড়ছে? 9,000। এই 9,000 এবছর যে তুমি ব্যবসা করছো, এবছর ব্যবসার যে প্রফিট আছে, প্রফিট থেকে তোমাকে 9,000 টাকা বের করতে হবে, বুঝতে পারলে? যেমন তোমাকে গল্প বলেছিলাম, তুমি এমবিএ করতে 10 লাখ টাকা সরিয়ে রেখেছো, তোমার লাগছে 15 লাখ টাকা, ঠিক আছে? 10 লাখ টাকা তো সরিয়েছিলে, শর্ট পড়ছে 5 লাখ টাকা, 5 লাখ টাকা তুমি ঘর থেকে বের করে নিয়ে পাবে, বোঝা গেল গল্পটা কি? এটাও সেরকম, তোমার 9,000 টাকা শর্ট পড়ছে, 9,000 টাকা তুমি এবছরের প্রফিট থেকে বের করবে, কি বললাম? কোথা থেকে বের করবে? এবছরের প্রফিট থেকে বের করবো। তা প্রফিট থেকে বের করলে, প্রফিট তো লাইবিলিটি, প্রফিট বাড়ছে না কমছে? প্রফিট থেকে বের করলে প্রফিট কমছে, আর প্রফিটকে কমাতে গেলে কি করতে হয় বলো? প্রফিটকে কমাতে গেলে কি করতে হয় বলো? প্রফিটকে কমাতে গেলে কি করতে হয়? পারবে বলতে? না না, প্রফিট লাইবিলিটি, প্রফিট হচ্ছে লাইবিলিটি।
লাইবিলিটিকে যখনই কমাবো ডেবিট করতে হয়। তাহলে এখানে লিখবো ডেবিট কত টাকা 9,000। তবে একটা কথা, এখানে কি লিখবো জানো? লিখছি রিভ্যালুয়েশন। ব্যাপারটা রিভ্যালুয়েশনটাই কিন্তু এক ধরনের প্রফিট অ্যান্ড লস। বাট এই কেসে তোমাকে রিভ্যালুয়েশন কথাটা ইউজ করতে হবে। স্যার রিভ্যালুয়েশন জিনিসটা কি? আমরা হয়তো পরবর্তী ক্লাস, অর্থাৎ কালকের ক্লাসে শিখবো রিভ্যালুয়েশন জিনিসটা কি। কালকেই শিখবো রিভ্যালুয়েশন জিনিসটা। ঠিক আছে? এই হলো। নেক্সট লাস্ট টপিক, লাস্ট টপিক মানে কেস 5 বলছে ওয়ার্কাররা ক্লেম করবে 90,000। এটা সোজা, তুমি এই পারবে বল, পারবো না এটা? ওয়ার্কাররা 90,000 ক্লেম করবে, 90,000 নিয়েছে। তাহলে জার্নাল কি হবে কেস 5 এ? ওয়ার্কম্যান কম্পেনসেশন রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট। এগুলো তো নিশ্চয়ই স্কুলে সব হয়ে গেছে না? বাবা, এবার লিখবো ওয়ার্কম্যান কম্পেনসেশন ক্লেম। কত টাকা? 90,000, 90,000। শেষ। তুমি দেখে নেবে, আমি কালকে যে ক্লাস করাবো এর টপ পরে একটা টপিক আছে, সেই টপিকটা স্টার্ট করবো। ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন রিজার্ভ। ঠিক আছে তো? এবার দেখে নাও বাড়িতে।